চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবেই ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায় বোকা শোকা হয়ে আড়ালে আবু ডালে দাঁড়া। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রয়স, কষ্টের বোঝা বেড়ে যাচ্ছে ক্রমশ। গানের লাইনগুলো পারলে বুঝে নিও। দেখা করার হলে চিঠিপত্র দিতাম নাকি, বাটার টোস্ট। আমার ইচ্ছে করে তোমার কাছে যেতে, তোমাকে একটা ছুঁয়ে দেখতে, কিন্তু আমি অপারগ। কোনো একদিন তোমার সামনে যাব, যেদিন তোমার মন এই হৃদয় শরীরের প্রতি নরম হবে। তোমার চিঠি পেয়ে খুশি হয়েছে, সারা বাড়ির চিঠিটা হাতে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। কতগুলো চুমু খেয়েছে জানো, আমার কল্পনার অর্ধাঙ্গিনী। হুম, জানতে পারলে লজ্জায় নুইয়ে যাবে। আমার একাকিত্বে একটু সঙ্গ দিয়ে দেখো, তোমার পিছু ছাড়ব না। এতে তোমার হৃদয়েশ্বর। ফ্যালফ্যাল করে তাকিয়ে রয় শ্রেয়না। লোকটা রাতেই চিঠি দিয়ে গিয়েছে, আর সে বলদের মতো ঘুমোচ্ছিল। দূর, একটুর জন্য দেখতে পেল না। চিঠিটা হাতে নিয়ে চোখ মুখ খিচে নিঃশব্দে হাসে শ্রেয়না। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। হুট করে নজর পড়ে তার গলায় বিশ্রীভাবে কামড়ানোর দাগ। সেজান কাল রাতে একটা মলম এনে দিয়েছে, সেটা ক্ষতস্থানে লাগালে দাগ মুছে যাবে। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। মৃদু কণ্ঠে বলে, উপরের ক্ষত তো মুছে যাবে, ভেতরের দাগ কি আদৌ কোনোদিন মুছবে? পরক্ষণে ঠোঁট এলিয়ে হাসে শ্রেয়না, তৃষ্ণার হাসি। চিঠিটা ভাঁজ করে বুকের সাথে চেপে ধরে। অজ্ঞাত লোকটাকে ভরসা করতে ইচ্ছে করছে, কারণ ছাড়াই। চিঠিটার থেকে কি সুন্দর স্মেল আসে, লোকটার পারফিউমের ঘ্রাণ গিয়েটা। বুক ভরে শ্বাস নেয় শ্রেয়না, চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে থাকে। কেমন যেন হালকা লাগছে তার, শান্তি আর শান্তি। তোমার লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না আপু। ভূতে পেলো নাকি? কাগজ নাকে ঠেকিয়ে হাসছো যে। প্রেমিক চিঠি পেয়েছো? হঠাৎ শ্রেয়ার কণ্ঠ পেয়ে চমকে তাকায় শ্রেয়না। চোখ পাকালো সে, এতে খানিক গুটিয়ে যায় শ্রেয়া। তার পাশে সায়ানকে শুয়ে থাকতে দেখে গালে টোকা দেয়। এটা এখানে কি করছে আপু? শ্রেয়না ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, তোর জেনে কাজ নেই, প্রীতি অপেক্ষা করছে, গিয়ে দেখা করে আয়। তার কাজ দিয়ে করে দিলে চকলেট কিনে দেবে। শ্রেয়াকে আর কে পায়। দ্রুত খাট থেকে নেমে এক ছুটে রুম থেকে বেরিয়ে যায়। শ্রেয়না সেদিকে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেলে। চিঠিটা ড্রায়ারের ভিতর রেখে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাতে কোথায় ছিলে? আবরণ বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রশ্নটা করে বসেন নীরজ জাহিদ। বিচলিত হয় না আবরণ। গায়ের জ্যাকেট খুলে সোফার উপর রেখে ধপ করে বসে পড়ে সেথায়। টি টেবিলে থাকা টিভির রিমোটটা ছুঁড়ে মারে খানিক দূরে। জগ ভর্তি পানি উঁচিয়ে ধরে ঢকঢক করে গিলতে থাকে। সম্পূর্ণ ঘটনায় চুপচাপ দেখে নিলেন নীরজ জাহিদ। আবরণ পানি খেয়ে শেষ করতেই ফট করে বলে ওঠে, তুমি জেনে কি করবে? আমি বাড়ি আসি না, তোমারই তো সুবিধা। রাতে মেয়ে ছেলে নির্দ্বিধায় ঘরে আনতে পারো, তবে তো কথা কিসের? মুখে স্কচ টেপ লাগিয়ে রাখো। গা ছেড়ে দিল আবরণ। পকেট থেকে ফোন বের করে মনোযোগ সহকারে কিছু একটা দেখতে লাগলো। তার দিন দুনিয়া যেন ফোনের ভেতর। দিন যত গড়াচ্ছে তোমার অসভ্যতা সীমা ছাড়াচ্ছে। এরপর আমি একটু সহ্য করব না। আমাকে টলারেট করতে বলেছে কে? নীরজ জাহিদ। বেশি কথা বাড়ালে মাথা ফাটিয়ে দেব। আবরণ জাহিদকে এখনো চেরোনি তুমি, সো বি কেয়ারফুল। ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই উপরোক্ত কথাগুলো বলে আবরণ। নীরজ জাহিদ নিজেকে শান্ত করলেন। এক হাতে কপাল ঘষলেন। সোফায় বসে টিভির রিমোটটা তুললেন ফ্লোর থেকে। ব্যাটারি সেট করতে করতে বললেন, অপরাধীকে শাস্তি দিতে দিতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু নিজের ছেলের অপরাধ নির্মূল করতে পারছি না। ছে, কি অপরাধ করেছে? নীরজ জাহিদ টিভি অন করলেন। গালে হাত দিয়ে তাকালেন ছেলের দিকে। আবরণের দৃষ্টি এখনো ফোনের দিকে। স্কুল মাঠের ঝামেলায় তুমি ছিলে না? ছিলাম। স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয় আবরণ। খানিক নড়ে চড়ে বসে নীরজ। তুমি কিছু করো বা না করো, তোমার নাম সবার আগে সামনে আসবে।
আইজিপি নীরদ জাহিদের ছেলে তুমি, বুঝতে পারছো কি বলতে চাইছি? আবরণ ঘাড় কাত করে তাকায় নীরদ জাহিদের দিকে, ফ্যাঁসে গলায় বলে, খুব ভালো করেই তোমার করা বালের উদ্দেশ্যখানা বুঝতে পারছি। তোমার নাম আমার কোশ্চেন কারো লাগবে না। তবু দেখো, ভাগ্যের পরিহাস, ভালো হোক কিংবা মন্দ, তোমার নামের সাথে আমার নাম জড়িয়ে যায়। কি করি বলো তো? নীরদ জাহিদ ঠোঁট চওড়া করে হাসলেন, গা ছেড়ে দিলেন সোফায়, বিরস কণ্ঠে বললেন, কিছুই করার নেই, তুমি আমার বংশ, আর মৃত্যুর আগ অবধি আমার সাথেই জড়িয়ে থাকতে হবে তোমাকে, কিচ্ছুই করার নেই। আবরণ তার সুন্দর চুলে হাত বোলায়, অমায়িক হাসে। তোমাকে ত্যায্যবাব করে দিই? চমকার নীরদ জাহিদ হতবম্ব নেত্রে তাকিয়ে থাকেন ছেলের দিকে, যার চোখে মুখে শান্তভাব থাকলেও মস্তিষ্কে যেন অন্য কিছু চলছে। ফ্রেশ হয়ে খাবার খাও। 20 দিন। হাসি নীরদ, উড়ুতে হাত চাপড়ে বলেন, খাবে নাকি? না, খাওয়াবো আপনাকে। বালের প্যাচালা সহ্য হয় না, কানে হয় না। হালকা করে মরে গিয়ে উদ্ধার করুন আমায়। নীরদ জাহিদ মুখভঙ্গি গম্ভীর করে বসে রইলেন, পরক্ষণে মৃদু হেসে বললেন, আমার মৃত্যু কামনা করার কালপ্রিটের অভাব নেই, অন্য কিছু ট্রাই করো। আবরণ সোজা হয়ে বসে ঘাড়ে দু হাতে ভর দিয়ে বলে, তুমি বলতে চাইছ যারা তোমার মৃত্যু চায় তারা সবাই কালপ্রিট? অবশ্যই। মাথা ঝাঁকিয়ে প্রত্যুত্তর করেন নীরদ জাহিদ। আবরণ ঠোঁট বাঁকিয়ে হাসে, নাম হলেও বাপ তো অস্টেল ওয়ার্ড ইউজ করতে পারছি না। ছাগলের সমুদ্রের জালে বাছা দেয়। এই আপনার নামের সাথে আমার নামটা ছাড়াতে পারলেই বাঁচে। দেখা যাবে কবে না আপনার এসব চুলের কেসের ফাঁদে আমি পড়ে যাই। ওদের কে বোঝাবে আপনার নামের সাথে আমি জড়িত? সুযোগ পেলে আবরণ জাহিদ আপনাকে খুন করতে পেছুবা হবে না। ছ্যা। আবরণ হুট করেই উঠে দাঁড়ালো, ফোন পকেটে পুরে বের হয়ে এলো জাহিদ ভিলা থেকে। নীরদ সেদিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অচিরেই নিজের ভুল বুঝতে পারবে আবরণ জাহিদ। আমি তোমার ভ্রান্ত ধারণা কখনোই পাল্টাবো না, তবে আমার বুক তৈরি রাখবো সেদিনের জন্য যেদিন তুমি নিজ থেকে পরম মমতায় আমার বক্ষস্থলে আশ্রয় নিবে, ঠিক সেই ছোট আবরণের মতো যে ঝগড়া শেষে ছুটতে ছুটতে বাবার বুকটা তার জন্য নিরাপদ পেয়ে হামলে পড়তো। কলা সেই নীরদ জাহিদের ফোনে, ধ্যান ভাঙে তার। দীর্ঘশ্বাস ফেলে কল রিসিভ করেন। ডিপার্টমেন্ট থেকে কল এসেছে। ইয়েস। স্যার, একদল স্মাগলার আপনার ফ্যামিলির উপর অ্যাটাক করার পরিকল্পনা করেছে। আমরা যাদের ধরেছি তাদের থেকে একজন এসব নিউজ দিয়েছে। আমরা আপনাদের বাড়িতে নিরাপত্তা বাহিনী পাঠানোর ব্যবস্থা করছি। আপনি ইমিডিয়েটলি আবরণকে বাইরে বের হওয়ার থেকে আটকান। আমরা আপনাদের সিসি ক্যামেরায় ফুটেজে সরাসরি দেখছি। স্যার, ওরা আবরণের কাছে পিঠেই আছে। নীরদ জাহিদ কল কেটে দিলেন। পকেটে থাকা বন্দুকটায় কতগুলো গুলি আছেন সেটা চেক করতে করতে বের হয়ে গেলেন বাসা থেকে। কানে ব্লুটুথ লাগিয়ে পায়ের গতি বাড়ালেন, দৌড়ে বের হয়ে গেলেন মেন গেট পেরিয়ে। এক হাতে হাজার জনকে লাশ বানিয়ে দেবার পরেও যে বুকে বিন্দুমাত্র কাঁপন ধরেনি, আজ তার বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে। দূর থেকে আবরণকে দেখা যাচ্ছে, ফুটপাথ ধরে হেলে দুলে হাঁটছে সে, ফোনে কিছু একটা করছে। গায়ে সাদা রঙের একটা টি শার্ট, কালো ট্রাউজার। আশেপাশে কোথাও তার ধ্যান নেই, ফোনের ভেতর যেন ঢুকে যাবে। পেছন থেকে ছেলের নাম ধরে বার কয়েক ডাকেন নীরদ, কিন্তু আবরণের যেন হিলদোল নেই। আবরণ, দাঁড়াও, দাঁড়াতে বলেছি তোমাকে। ততক্ষণে নীরদের পিছু পিছু গার্ডরাও ছুটে এসেছে, তাদের হাতে বড় বড় বন্দুক। তারা জানে না কি হয়েছে, তবে আবরণকে দাঁড় করাতে হবে, এটাই যেন মুখ্য বিষয়। আবরণ, আইসো স্টপ। আবরণ হঠাৎ দাঁড়িয়ে যায়, যেন শুনতে পেয়েছে নীরদের কণ্ঠ। যান আসে নীরদের শরীরে, ভ্রুকুচকে পেছনে তাকায় আবরণ। নীরদের সাথে সকল গার্ডদের দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুচকে আসে তার। স্বভাবসুলভ তার অতি প্রিয় চুলগুলোয় হাত বোলায়। নীরদ আবরণকে দাঁড়িয়ে যেতে দেখে পা টেনে সেদিকে এগোয়। হঠাৎ তাদের দুজনের মাঝে একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক কষে। চমকায় নীরদ, শুট করে বসে গাড়িটার উদ্দেশ্যে। কিন্তু আফসোস, গাড়িটা বুলেট প্রুফ হওয়ায় কিছু হয় না, শুধু ফাটল ধরে কাজে। শুট। নীরদের থেকে অনুমতি পেয়ে সকল গার্ডগুলি গুলি ছুড়তে থাকে। ততক্ষণে গাড়িটা চলে গিয়েছে। গাড়ির সামনে থেকে সরতেই ওপাশে আবরণের নিথর দেহটা পড়ে থাকতে দেখে নীরদ। থমকে যান তিনি। সাদা রঙের টি শার্ট, টকটকে লাল, কল কল করে রক্ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। কতগুলো গুলি লেগেছে ছেলেটার গায়ে? একটা, দুটো, তিনটে, নাকি এর চেয়েও বেশি?
পা বাড়ায় না নীরদ, সেখানেই জমে যান তিনি। ইতিমধ্যে 3 গাড়ি ভর্তি পুলিশ আসে। দ্রুত আবরণকে নিয়ে গাড়িতে উঠে তারা। তাদের পোশাক খুলে কোনো মতে আবরণের শরীর বেঁধে দেয়, যাতে করে রক্ত পড়া বন্ধ হয়। নীরজ জাহিদ বসে আছেন আবরণের পাশে। ছেলের গায়ে হাত দিতেও দ্বিধাবোধ করছেন। হসপিটাল বেশি দূরে নয়, কয়েক মিনিটের দূরত্ব। ছেলের যদি কিছু হয়ে যায়। নিষ্পাপ মুখশ্রী আবরণের, লম্বা চুলগুলো চোখের ওপর লেপ্টে আছে। রক্ত ছিটকে চোখে মুখে লেগেছে তার। ফর্সা ফোলা আদুরে গাল দুটোতে রক্তের ছাপ। সুন্দর চোখ দুটো বন্ধ, চোখের কার্নিশ বেয়ে এখনো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ঘন পাপড়িগুলো ভেজা, যেন ছেলেটা ঘুমোচ্ছে। বুকে পাহাড় ভেঙে পড়ে নীরদের। আবরণের গায়ে তার পছন্দের সাদা রঙের টি শার্ট। ছেলেকে ছোবেন না তিনি, একটু স্পর্শ করবেন না। আবরণকে কয়েকজন পুলিশ ধরে রেখেছে। হাতটা সিটের বাহিরে ঝুলছে। বাম হাতটায় শক্ত করে চেপে ধরা ফোনটা এখনও অন করে রাখা। নীরজ জাহিদ একজনকে ইশারা করতেই সে মোবাইলটা নীরদের হাতে দিল। ফোনের স্ক্রিনে তাকাতেই কপালে গভীর ভাঁজ পড়ে তার। একটা মেয়ে, যে কিনা পড়ার টেবিলে বসে পাতায় কিছু একটা লিখছে। সারা ঘরে সাদা পাতার আস্তরণ, যেন লিখছে মর্মতো না হলে সেটা ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পর পর আবার অন্য একটা কাগজ বইয়ের উপর থেকে নিয়ে বুকে জড়াচ্ছে। গভীর ঘ্রাণ নিচ্ছে তা থেকে। হাত কাঁপে নীরজ জাহিদের। এক পলক তাকান ছেলের নিথর দেহটার দিকে। এখনও রক্ত পড়া বন্ধ হয়নি। তার পায়ের নিচে আবরণের রক্ত। ছেলে কি তাকে ক্ষমা করবে? আর কতদিন এভাবে চলবে দোস্ত? যতদিন আমরা তোর সাথে আছি। সানির কথায় মীরাব হালকা হাসে। টেবিলের ওপর পা তুলে দিয়ে হাত দুটো বগল দাবা করে বলল, আমি একটা এতিম ছেলে ভাই, তোরা এত জ্বালাস কেন? এত ঋণ আমি শোধ করবো কি দিয়ে? তোর বৌদি হারামজাদা। আমার মা বাবা তো দেশে নেই, ধরতে গেলে আমিও এতিম। এত কথা বাড়াস কেন? জায়গা মতো লাথি দিব। মীরাব ভ্রু কুঁচকায়। সানির কাজ চাপড়ে বলে, কিরে ভাই, আবরণের মতো হয়ে যাচ্ছিস যে, সমস্যা কি তোর? সানি ঘাট ডলে মিনমিন করে বলে, এক্সাম সামনে, প্রিপারেশন নিলাম না, কি করব। সারা বছর কি করেছিস? পরীক্ষার হলে সব গুলিয়ে যাই। গার্ডের সুন্দরী ম্যাডাম পড়লে তো কথাই নেই। মীরাব সন্ধিহান দৃষ্টিতে তাকায়। শালা দেখে মনে হয় না এত বুঝিস তুই। তলে তলে চৌরাস্তায় চলে গিয়েছো বন্ধু। সানি উত্তর দেয় না। টিভি চলছে, তবে সেখানে মনোযোগ নেই। আমি এটা বুঝতে পারি না, সারা বছর টই টই করে ঘুরে পরীক্ষায় এত ভালো মার্কস কি করে পায় আবরণ? নকলও তো করতে দেখি না। মীরাব দাঁত কেলিয়ে হাসি চেপে ধরে সানির ঘাড়। ধুমধুম করে কিল বসিয়ে দেয় তার পিঠে। ব্যথায় কুকিয়ে উঠে সানি। ঠোঁট উল্টে বলে, মালিকানো। মীরাব গাল ঘষতে ঘষতে বলে, ইচ্ছে হলে শোন, তোকে একটা সিক্রেট বলি। সারাদিন আবরণ ফোনে কি করে জানিস? উৎসুক দৃষ্টিতে তাকায় সানি। মীরাব হাত ঝাড়া দিয়ে বলে, আমি কষ্ট করে যেসব নোটস কালেক্ট করি সবগুলো ছবি তুলে ফোনের ভিতর হামলা চালায় সে। সারাদিন সেগুলোই জপতে থাকে। চোখ বড় হয়ে আসে সানির। গম্ভীর কণ্ঠে বলে, খুবই ইন্টেলিজেন্ট ছেলে। বাসায় গিয়েছে সেই কখন, এখনো ফিরছে না যে? কল লাগা সানি, ফোন নিয়ে আয়। তুই যা। তোকে বলেছি। তুই যাবি? মীরাব হতাশ হয়। নরম স্বরে বলে ওঠে, আমি অসুস্থ ভাই। বালের অসুখ, সারাদিন হাত পা নাচিয়ে ঘুরছো, আবার অসুখ। সর, না হলে চটকানা দেব। মীরাব ফুঁসে ওঠে। সানির চুল টেনে দিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। সেদিকে গরম চোখে তাকিয়ে থাকে সানি। ফোন এনে ধপ করে সোফায় বসে পড়ে মীরাব। এতে খানিক কেঁপে ওঠে সানি, তবে কিছু বলে না। চুপচাপ চ্যানেল পাল্টাচ্ছে। কোনোটাই মন মতো না, সবকিছুই বোরিং লাগছে। আবরণের নম্বরে ডায়াল করে মীরাব। নো রেসপন্স। রিং হচ্ছে, ধরছে না। বিরক্ত হয় মীরাব। এই ছেলে এত দায়সারাভাবে কেন চলে? কখনো প্রথম কল রিসিভ করে না, পরপর কল দিতে থাকে, রিং হচ্ছে। কপাল কুঁচকায় মীরাব। কল কেটে যেতে দাঁত চেপে পুনরায় ডায়াল করে। আচমকা সানির চিৎকারে হাত কেঁপে ওঠে মীরাবের। ফোন পড়ে যেতে নিয়েও পড়ে না। গরম চোখে তাকায় সানির দিকে। সে এই মুহূর্তে হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। মীরাব ভ্রু কুঁচকে নিজেও ঘাড় সোজা করে টিভির পর্দার দিকে তাকায়। কুঁচকে যাওয়া ভুরু শিথিল হয়ে আসে। আইজিপি নীরজ জাহিদের নেতৃত্বে কয়েকদিন আগে একদল স্মাগলারকে আটক করা হয়। বড় কোনো দলের সাথে যুক্ত তারা। তাদের মুখ থেকে দলের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ টিম।
তবে তারা খুবই ধুরন্ধর। আইজিপি নীরজ জাহিদের একমাত্র ছেলে আবরান জাহিদ, যার উপর আজ সকালে অপরাধীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন আবরান জাহিদ। আইসিইউতে ভর্তি তিনি। অবস্থা খুবই শোচনীয়। এখনো অবধি জানা যায়নি তার অবস্থা। ডাক্তাররা নিশ্চয়তা দিতে পারছেন না। বলা যায় 3টে অথবা 4টে গুলি লেগেছে তার শরীরে। অপরাধীরা কি সক্ষম হবে নীরজ জাহিদকে টলাতে? গোপন সূত্রে এও জানা গেছে আইজিপির সাথে মীমাংসা আনতে চেয়েছিলেন তথাকথিত মাফিয়া দল। তিনি নীরজ জাহিদ নিজের সততার ক্ষেত্রে খুবই সচেতন, যার ফলস্বরূপ পরিবারের ওপর হামলা করার হুমকি আসে। দামি না নীরজ জাহিদ আজ তার ছেলের অবস্থার জন্য, তবে সে দায়ী। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর। পরবর্তী নিউজ জানার জন্য আমাদের সাথে থাকুন। টিভির সামনে হতভম্ব হয়ে বসে আছে শ্রেয়না। শ্রেয়া নিজের রুমে, তাকে ডাকলো না শ্রেয়না। তড়িঘড়ি করে চ্যানেল পাল্টে দিল। শ্রেয়া দেখলে নিশ্চয়ই কান্না জুড়ে দেবে। সেজান তার পাশেই বসা ছিল। দুই ভাই বোনের চোখাচোখি হয়। সেজান উঠে দাঁড়ায়, শ্রেয়নার উদ্দেশ্যে বলে, তুই বাসায় থাকিস, আমি হসপিটাল থেকে একটু ঘুরে আসি। কিন্তু ভাইয়া সেখানে প্রেস মিডিয়ার লোকজন দিয়ে ভর্তি। আবরণ সুস্থ হলে যেও। ঘরের দরজা খুলবি না, আমি আসছি। শ্রেয়নার কথা শোনে না সেজান। কপালে ভাঁজ ফেলে বসে থাকে শ্রেয়না। বুকটা দুরু দুরু করছে। চোখের সামনে ভেসে ওঠে আবরণের হাসি মুখ, কুঁচকে রাখা কপাল, নিজস্ব ভঙ্গিমায় চুলে বোলানো হাত, সেই আদরে দুটো গাল। ছেলেটা কি তবে মারা যাবে? নিজের মাথা ঝাঁকায় শ্রেয়না। আবরণের জন্য তার খারাপ লাগছে, সত্যিই খারাপ লাগছে। ছেলেটা এখনো বাচ্চা, বেবি ফেসটায় অসংখ্য মায়ার ছড়াছড়ি। সারাদিন ছোটাছুটি না করে থাকতে পারে না। এখন হসপিটালের বেডে কি করে শুয়ে আছে চঞ্চল ছেলেটা। হয়তো জ্ঞান নেই, না হলে শ্রেয়নার মনে হচ্ছে যদি আবরণ উঠে যায় তবে হসপিটালে আগুন লাগিয়ে হলেও বের হয়ে আসবে হসপিটাল থেকে। ফ্ল্যাটে এসে শ্রেয়নার মুখোমুখি দাঁড়িয়ে সেই পরিচিত স্টাইলে সুন্দর চুলগুলোতে হাত বুলিয়ে বলবে, চলে এসছে মিস সিনিয়র। মাদারফাকার আসতে দিচ্ছিল না, সব জ্বালিয়ে পুরে ছাই করে চলে এসছে। আবরণ জাহিদকে আটকানোর চারটেখানে কথা না, আবলচোদা। আর মনে হেসে দেয় শ্রেয়না। যাই হোক, ছেলেটার সাথে তার একটা ঝামেলার সম্পর্ক ছিল, তবুও তার পরিচিত। এত কঠিন মৃত্যু হবে বাচ্চা ছেলেটার মেনে নিতে পারছে না। এসব কি হচ্ছে? সেজান দ্রুত পদে হসপিটালে প্রবেশ করে। রিসেপশনে গিয়ে আবরণ জাহিদ নামে বলতেই তাকে সব ইনফরমেশন দিয়ে দেয়। সেজান সেদিকে পা বাড়ায়। হসপিটালের চারপাশে সিকিউরিটি গার্ড, প্রেস মিডিয়ার লোকজনের অভাব নেই। যে যা পারছে মনমতো ঘষামাজা করে নিউজ ছাপিয়ে দিচ্ছে। কয়েকটা বাক্য কানেও এসেছে সেজানের। রাগ হচ্ছিল তার। চতুর্থ ফ্লোরে এসে লিফট থামতেই বেরিয়ে আসে সেজান। এখানে বাহিরের কারো আসা নিষেধ। সেজানের জন্য সহজ ছিল না। নির্দিষ্ট এক কার্ড দেখিয়ে পরে ভেতরে আসতে পেরেছে। আসসালামু আলাইকুম স্যার। কারো গমগমে কণ্ঠে নীরজ জাহিদ মাথা তুলে তাকান। সেজানকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল থেকে হাত নামান তিনি। সেজান এগিয়ে এসে নীরজ জাহিদের সামনে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, ক্রিমিনালদের ধরা হয়েছে? না। এনি এভিডেন্স? মাথা নাড়ায় নীরজ জাহিদ, শান্ত গলায় বলেন, গাড়ির পিছু নিয়ে তাদের অবস্থান সম্পর্কে জানা গেছে। টিম তৈরি হচ্ছে অ্যাটাক করার জন্য। সেজান মুখে হাত বোলায়। ত্রস্ত পায়ে এগিয়ে যায় আইসিইউর দিকে। কাছে হাত রাখে সেজান। ডক্টররা আবরণের বডিতে কিছু একটা করছে। মুখে অক্সিজেন লাগানো, নির্জীব দেখাচ্ছে দূর থেকে। সুন্দর চুলগুলো এখনো লেপ্টে আছে চোখের উপর। আলাদা একরকম সৌন্দর্য ফুটে উঠেছে তাতে। স্যার, আপনার সাথে একটু দরকার ছিল, এদিকটা আসবেন প্লিজ। সেজান ঘাড় ঘুরিয়ে তাকায় ইন্সপেক্টর সিহানা মাহমুদের দিকে। নিঃশব্দে এগিয়ে আসে সেজান। সিনহার সাথে করিডোরের একপাশে গিয়ে দাঁড়ায়। বলুন। স্যার, আবরণকে আঘাত করার পর গাড়িটা যে জায়গায় গিয়েছে তার পাশে জঙ্গল পেরিয়ে একটা ছোট নদী আছে। সেখানে অনেকগুলো মেয়ে বন্দি আছে। রাতে জাহাজ আসবে, স্মাগলাররা মেয়েগুলোকে তাতে তুলে দেবে। আর হ্যাঁ, তাদের সাথে কিন্তু ছোট বাচ্চারাও আছে। যা করার ভেবেচিন্তে করতে হবে। আমরা চাই না আমাদের কোনো লোক ওদের কবলে পড়ুক। ইতিমধ্যে আমাদের গুপ্তচর পাঠিয়ে দিয়েছে সেখানে। সেজান ঘাড় ডলে তির্যক চাহরি দেয় সিনহার দিকে। খানিক ইতস্তত করে সিনহা। সেজানের এহেন দৃষ্টির কারণ ধরতে পারে না। সে কি ভুল কোনো ইনফরমেশন দিয়েছে? মিস্টার সিহান, যুদ্ধক্ষেত্রে জিততে হলে কিছু খোয়াতেও হয়। হারানোর চিন্তা নিয়ে যাত্রা শুরু করলে এগোনোর বল পাবেন কি করে?
সিনহা কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। সেজান খুবই বিচক্ষণ মানুষ। নীরজ জাহিদ শুধুই কি সেজান আলমকে নিজের ডান হাত বানিয়েছেন? বাইরের কেউ জানে না সেজানের সম্পর্কে। ইনফ্যাক্ট তাদের ডিপার্টমেন্টের মধ্যেও খুব কম লোকই জানে। সকল প্রস্তুতি ঠিকঠাক গ্রহণ করুন, রাতে মিশনে যেতে হবে। ইয়েস স্যার। সেজান গম্ভীর আদলে কিছুক্ষণ হাত বোলায়, কপাল এক আঙ্গুলের সাহায্যে চেপে ধরে কিছু ভাবতে থাকে। তার মস্তিষ্ক কিছু একটা অঘটনের ইঙ্গিত দিচ্ছে। সেটা কি হতে পারে? কিসের বিপদ আসতে পারে? আবার ফট করে চোখ মেলে সিজান, পকেট থেকে ফোন বের করে নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে। একবার রিং হতেই ফোনটা রিসিভ হয়। আমার বাসায় সিকিউরিটি পাঠাও ইমিডিয়েটলি, 1 সেকেন্ড দেরি হলে জান নিয়ে নেব। বলেই কল কাটে সেজান। হন্তদন্ত হয়ে এগিয়ে যায় সে। নীরজ জাহিদ ডেকে ওঠেন সেজানকে। সেজান, তোমার বাসায় সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছি, তারা এতক্ষণে পৌঁছে গিয়েছে হয়তো। সেজানের পা থেমে যায়, কপাল বেয়ে ঘাম ঝরছে। পিছিয়ে আসে সেজান, নীরজ জাহিদের মুখোমুখি দাঁড়ায়। আমার জন্য যাচ্ছি না, রাতের মিশনের প্রিপারেশন কতটুকু নেওয়া হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। আপনি ভেঙে পড়বেন না, আবরণের কিচ্ছু হবে না। কি নিয়ে চিন্তিত তুমি? শান্ত চোখে তাকায় সেজান। নীরজ জাহিদ খুবই বুদ্ধিমান লোক, ধরতে পেরেছেন সেজানের মনের অবস্থা। কেউ একজন জেনে গিয়েছে আমি আপনার হয়ে কাজ করি, আপনার বিশ্বস্ত গুপ্তচর আমি। মনে হচ্ছে বাসায় হামলা হবে। কথাটা বলেই কেমন অস্থির হয়ে পড়ে সেজান। নীরজ জাহিদ তাকে আশ্বাস দেন, উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখেন। চিন্তা করো না, তোমার বাসার সেফটি আমার দায়িত্বে। পুনরায় মৃদু হেসে বলেন, ভেবো না, নিজের ছেলে সামনে থাকা অবস্থায় যে তাকে রক্ষা করতে পারে না, সে কি করে আমার পরিবারকে রক্ষা করবে? আমার ছেলে আবরণ জাহিদ একটাই চরম অবাধ্য সে। তোমার বোনকে ফোন করে বলে দাও জানলা দরজা বন্ধ করে যেন ঘরে বসে থাকে। জি। মীরাব আর সানি ছুটতে ছুটতে হসপিটালে চলে আসে। তাদের বাধা দেয় গুটি কয়েক মিডিয়ার লোক। হুড়মুড় করে সামনে এসে দাঁড়ায়, প্রশ্ন করতে থাকে একের পর এক। রাগ উঠে যায় মীরাবের, মাইকটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে ভিড়ের মধ্যে। মুহূর্তে সেটা লোক সমাগমের ভিড়ে পায়ের তলানিতে পৌঁছে যায়। সবাইকে এড়িয়ে সানি ও মীরাব দুজনের হাত চেপে ধরে বের হয়ে আসে ভিড় থেকে। তাদের দুজনকে দেখে ইন্সপেক্টর সিনহা এগিয়ে আসে। মীরাব চেনে ওনাকে। স্যার, আবরণ। মীরাবের কণ্ঠ কাঁপছে। ইন্সপেক্টর সিনহা তাদের দুজনকে নিয়ে আবরণের কেবিনের দিকে রওনা দেয়। বুক দুরু দুরু করে কাঁপছে দুই বন্ধুর। সানির গাল বেয়ে ইতিমধ্যেই পানি গড়িয়ে পড়ছে। ওদের নরম মনের মানুষ সানি। মীরাব নিজেকে কন্ট্রোল করতে জানে। সানিকে সে নিজেই সামলাচ্ছে, অথচ বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছে তার। আমার ভেতরটা জানে মায়া কারে বলে। এই মায়া তো কাটবে না রে, এই জীবনও গেলে। অদ্ভুত দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকায় শ্রেয়না। বোন তার চুল আঁচড়াতে ব্যস্ত। আবরণের দুর্ঘটনার সংবাদ এখনো পৌঁছায়নি শ্রেয়ার কানে। জানতে পারলে কেমন রিয়াকশন করবে কে জানে। ওভাবে কি দেখো, আমি জানি আমি কত সুন্দর, তাই বলে নজর দেবে আপু? মুখ বাঁকায় শ্রেয়না। এখন সন্ধ্যা নেমে এসেছে। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ আগে। সেজান একবার কল করে শুধু বলেছিল দু বোন যেন ঘরেই থাকে, দরজা জানালা বন্ধ রাখে, ব্যালকনিতেও যাওয়া নিষেধ। পরিচিত কেউ ডাকলেও যেন দরজা না খোলে। চরম অবাক হয়েছিল শ্রেয়না। হঠাৎ সেজান এসব কি বলছে? পরক্ষণেই তার মনে পড়ে রুহিদের সাথে ঝামেলার কথা। সেই কারণেই হয়তো সেজান ভয় পাচ্ছে। কিন্তু তাদের মধ্যে কিসের ঝামেলা চলছে? শ্রেয়া এসে শ্রেয়নার কোলে বসে গলা জড়িয়ে ধরে, টুপ করে চুমু খায় বোনের গালে। শ্রেয়নার ধ্যান ভাঙিয়ে দৃষ্টি নিচু করে ছোট্ট বোনের দিকে তাকায়। শ্রেয়ার গোল গোল টমেটোর মতো গাল দুটোতে ঠোঁট চেপে চুমু খায়, হাত দিয়ে আগলে নেয় তার গাল। মনে পড়ে আবরণের কথা। হুট করে কেমন যেন ঠেকছে তার। আবরণের গাল দুটো কি এখনো আদুরে দেখাচ্ছে নাকি চ্যাপটা হয়ে গেছে? ইস, বাচ্চা ছেলেটা কতগুলো গুলি খেলো। কেমন বাপ আইজিপি, নিজের ছেলেকে নিরাপত্তা দিতে পারে না। এখন আবরণ জাহিদের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবেন? আপু কোথায় হারালে? আবরণের কাছে যাই, সারাদিন দেখি নাই। আবরণ জাহিদ আমার খোঁজও নিল না, পাষাণ লোক। হাসে শ্রেয়না। বোনকে কোলে তুলে রুমে নিয়ে যায়। বিছানায় বসিয়ে দিয়ে নিজের ব্যাগ আনতে গেল। ব্যাগ থেকে একটা চকলেটের বক্স হাতে ধরিয়ে দেয় শ্রেয়ার। ফোন বোনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুমি কার্টুন দেখো, আমি ভাইয়ার রুম থেকে আসছি, তোমায় কেক বানিয়ে খাওয়াবো।
শ্রেয়া মিষ্টি হেসে আচ্ছা বলে মাথা দোলায়, মনোযোগ দেয় কার্টুনে। শ্রেয়না রুম থেকে বেরিয়ে আসে, সেজানের রুমে প্রবেশ করে। রুহি আর সেজানের মাঝে আসলে হচ্ছে কি, এটা সে ঠিকই ধরতে পেরেছে যে শ্রেয়নাকে নিয়েই যত ঝামেলা। এতদিন তো সব ঠিক ছিল। রুহির ডায়েরি লেখার অভ্যাস আছে, তাই শ্রেয়না টেবিলের দিকেই গেল। টেবিলের উপরে ডায়েরি রাখা, মোটা কালো রঙের ডায়েরিটা চোখের সামনে মেলে ধরল। শুরুতে সেজান আর রুহির লাভ স্টোরি, সেই সাথে বিয়ের ঘটনা সুন্দরভাবে সাজিয়ে লেখা রয়েছে। শ্রেয়না আর শ্রেয়াকে নিয়ে সুন্দরভাবে রুহির অনুভূতিগুলো ফুটিয়ে তোলা। প্রশস্ত হাসিয়ে শ্রেয়না, রুহি সত্যিই খুব ভালো মেয়ে, তাদের কি সুন্দর আগলে রাখে। পরের পেজগুলোতে চোখ বোলাতেই কপালে ভাঁজ পড়ে শ্রেয়নার। অশ্রুঝোড়া কামড়ে ধরে সে, পরপর পাতা উল্টাচ্ছে শ্রেয়না। যত এগোচ্ছে কপালের ভাঁজ গাঢ় থেকে গাঢ় হচ্ছে, চোখের কোণে পানি জমা হচ্ছে। নরম মসৃণ অস্ত্রজোড়ায় কম্পন ধরেছে, চোখ ঝাপসা হয়ে আসার আর এগোতে পারে না শ্রেয়না। ঠাস করে বন্ধ করে দেয় ডায়েরিটা, চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে শ্রেয়না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল, যত বড়ই অপরাধী হোক না কেন তারও কিছু দুর্বলতা থাকে, যেটাকে প্রাণভ্রমরাও বলা যায়। লাইফ নিয়ে সিরিয়াস না হওয়া ব্যক্তিটাকেও গোপনে জিজ্ঞেস করো, তারও কেউ আছে যাকে নিয়ে সে প্রচণ্ড সিরিয়াস। আসলে আমাদের জীবনে আগে হোক বা পরে, গোপনে কিংবা প্রকাশ্যে, এমন কেউ থাকে যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, যাকে নিজের করার প্রয়াসে ছটফট করি। তারা আমাদের সামনে থাকুক কিংবা না থাকুক, তাদের অনুপস্থিতি ভীষণ পীড়াদায়ক হয় আমাদের জন্য। শ্রেয়নার অবস্থাও সেরকমই। অজ্ঞাত লোকটাকে মন দিয়ে বসেছে, খুব দ্রুতই যেন ব্যাপারটা ঘটে গেল। আজ 7 দিন হয়ে গিয়েছে, লোকটার কোনো চিঠি নেই, না আছে উপহার। হুমকি দিয়েও কেউ পত্র পাঠায় না। দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সারাদিন বাড়িতে বসে থাকে শ্রেয়না, ঘরের এক কোণে। ভেতর পড়ে যায় তার। কই তেমন স্পেশাল কিছু ছিল না তো চিঠিগুলোর মধ্যে। কিছু অনুভূতি মিশ্রিত অগোছালো প্রেমময় বাক্য, কিছু মিথ্যা হুমকি ধামকি, ব্যাস এতটুকুই। হ্যাঁ, কিন্তু শ্রেয়নার কাছে এটাই অনেক। কেউ কখনো এভাবে ট্রিট করেনি তাকে, করেনি তো। কেউ এভাবে কখনো তাকে চিঠি দিয়েছে, দুটো মন খুলে কথা বলেছে, তাকে নিয়ে অনুভূতি প্রকাশ করেছে? না তো, কেউ করেনি, কখনো করেনি। লোকটার মায়ায় পড়ে গেল কি শ্রেয়না, নাকি ভালোবেসে ফেলেছে? কি আশ্চর্য, ভালোবাসা এত জলদি হয়, এত সহজেই। কিন্তু সে তো ভালোবেসে ফেলেছে, ভালোবাসতে ইচ্ছে করছে। কি হবে এখন? অজ্ঞাত লোকটা আদৌ কোনো পুরুষ, নাকি তার সাথে কেউ প্র্যাঙ্ক করেছে? ডুকরে ওঠে শ্রেয়না, হাত পা ছোড়াছুড়ি করলো, কিছুক্ষণ মুখ ঢেকে ফুপিয়ে উঠল। সে কি বলেছিল কেউ তার জীবনে আসুক, এভাবে মায়া বেঁধে চলে যাক? তবে কেন এলো? কেন কেন? আর কি দেখা হবে না? কেন দেবে না? এসেছিল কেন? শ্রেয়না তাকে আসতে বলেছিল? বলেনি তো। তাহলে লোকটা কেন তার সাথে যোগাযোগ করছে না, দুটো কথা বলছে না? বুকের ভেতর চিনচিন ব্যথা করে শ্রেয়নার। একই ধরনের যন্ত্রণা, এরকম তো কখনো হয়নি। এটা কী ধরনের অনুভূতি যা মস্তিষ্ক সহ মনকেও নাড়িয়ে দিচ্ছে? ধ্যান ধরে বসে আছে শ্রেয়না, উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো করে রাখা। কয়েকদিন হলো আশ্রয় না কেন যেন, মুখ শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে, চেহারার রঙও ফ্যাকাশে। রুগী রুগী লাগছে শ্রেয়নাকে। কোমর ছড়ানো চুলগুলো বিছানায় ছড়িয়ে আছে। কিছুক্ষণ পরপর ঢোক গিলছে শ্রেয়না। সেদিন রুহির ডায়েরির লেখাগুলো পড়ে ভীষণ অস্থির অস্থির লাগছিল। এখনও রেশ কাটেনি, মাথা ধরে যায় তার। আসলে দোষটা কার? কাকে দেবে দোষ? সেজান, রুহি, নাকি শ্রেয়না আর শ্রেয়া দোষী? কোন মেয়ে নিজের সন্তানের মুখ না দেখতে চায়? সবারই একটা আকাঙ্ক্ষা থাকে, তার বাচ্চা হবে, তার সন্তান, যাকে নিয়ে মনের ভেতর এক আকাশ পরিমাণ জল্পনা কল্পনা বিরাজ করবে। কার সেই শখটা না থাকে? রুহিরও আছে, তবে সেজান সে নারাজ। রুহির জন্য চিন্তা নেই তার, যত বিপদ তো তাকে নিয়ে। রুহি পরের মেয়ে, যতই সেজানকে ভালোবাসুক, নিজের সন্তান হলে কতটুকুই বা দেখবে শ্রেয়না আর শ্রেয়াকে। সেজান পিতৃত্বের স্বাদ পেয়ে যদি বোনদের ভুলে যায়, এটা সে কী করে সহ্য করবে? রুহি বারবার বলে আসছে সেজানকে সে বাচ্চা নিতে চায়। সেজান প্রতিবারই ধমক দিয়ে নিষেধ করে দিয়েছে, না হয় কথা এড়িয়ে গিয়েছে। রুহি চেষ্টা করেছে সেজানকে রাজি করানোর। সেজান আলম, সে কথার নড়চড় হয় না। অগত্যা রাগে দুঃখে এহেন কাজ করে বসেছে রুহি। রায়ানকে দিয়ে শ্রেয়ার ক্ষতি করাতে চেয়েছিল।
শ্রেয়নার গাল বেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ে। পাথরের মতো বসে থাকে রুহি। একবার যদি তার মনের কথা তাকে বলতো, সে কি ভাইকে রাজি করাতে পারতো না? ব্ল্যাকমেল করে হলেও ভাইকে রাজি করাতো শ্রেয়না। তারও তো শখ ছোট্ট একটা বাচ্চা থাকবে তাদের পরিবারে। শ্রেয়ার সর্বদা খেলার সাথী হিসেবে শ্রেয়নার একাকিত্বের সঙ্গী হবে বাচ্চাটা। আর সিজান, কোন পুরুষ চাইবে না তার বাচ্চাটা না হোক? সবারই তো ইচ্ছে থাকে নিজের একটা বাচ্চার। সম্পর্কের গ্যারাকলে পড়েছে সেজান। শ্রেয়না এসব জানতে পারলে অবশ্যই সাহায্য করত রুহিকে। মেয়েটা তাকে একটুও কি ভরসা করতে পারল না? এত বছরে এই জানলো তাকে। মেয়ে হয়ে একটা মেয়ের সাথে নিকৃষ্ট কাজটা কি করে করল রুহি? বুকটা কি কাঁপেনি তার? সেজানের ফোনালাপ শুনে নিয়েছিল শ্রেয়না। রুহির সাথে কলে তর্কাতর্কি করেছিল। ভাইয়ের কথা শুনে যা বোঝার বুঝে নিয়েছি সে। পৃথিবীতে কে আপন? একজন মেয়েকে বিশ্বাস করা যায় না। যেখানে এক নারী অন্য নারীর নিরাপত্তা দিতে পারে না, সেখানে আর কাকে বিশ্বাস করা যায়? চিঠি প্রধানকারীর কোনো খবর নেই। বুকের ভিতর রক্তক্ষরণ হচ্ছে। রুহির ব্যাপারটা মাথায় গেঁথে আছে। ওদিকে সেজানের আচরণও কিছুটা সন্দেহজনক ঠেকছে। ভোরে উঠে বাহিরে যায়, বাড়ি ফিরে শেষ রাতে। অফিসে কত কাজ করে সেজান, তাকে ছাড়া কি কোনোভাবে কাজ সম্পূর্ণ হয় না? আপনি কোথায়? একটু শান্তি পাচ্ছি না আমি কোথাও। একটু শান্তি দেবেন? কত কষ্ট হচ্ছে আমার, একটু আগলে নেবেন। মাথা এলিয়ে দেয় বিছানায়। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা তরল গড়িয়ে পড়ে। সেই সাথে নিদারুণ এক দীর্ঘশ্বাস। ঠোঁট কামড়ে ফোনে গেম খেলছে মিরাফ। তার কাঁধে মাথা রেখে সানি ঘুমোচ্ছে। হাতে একখানা বই। সারা রাত জেগে পড়েছে। একটু শান্তিতে ঘুমোবে সেই সুযোগও নেই। গেম খেলার জন্য কিছুই নড়াচড়া করছে মিরাফ। গভীর ঘুমেও কপাল কুঁচকে রেখেছে সানি। ঘুমন্ত অবস্থায়ও প্রচুর বিরক্ত হচ্ছে সে।